और वो 20 की जा रही होती শান্তির বার্তা দেওয়ার জন্য চলে আসতেছে আমাদের ভাই যে ডেভিড ভাই অনলাইন জগতে সবাই প্রিয় ভাই। 1 তারিখ বিকাল 4টায় সুনামুড়ি অফিস উদ্বোধন করার জন্য আমাদের মাঝে আসতেছে। সবার কাছে একটা কথাই বলতে চাই, আমরা সমাজের শান্তি চাই। সবাই কালকে আসবেন, ডেভিড ভাইয়ের সাথে মোলাকাত করে যাবেন। ডেভিড ভাইয়ের জন্য আমাদের এত আয়োজন, আমরা চেষ্টায় আছি সবাইকে ভালো রাখার জন্য, খুশিতে রাখার জন্য। আমরা দুঃখের দিনে হতে চাই, সুখের দিনে নয়। শুধু আপনারা আমাদেরকে একটু ভালোবাসা দিয়ে যাবেন আর ডেভিড ভাইয়ের সাথে পরিচয় হয়ে যাবেন। বিকাল 4টায় আসবেন, নতুন টাউন হলের পিছনে থানার রোড, এখানে আমাদের কেন্দ্রীয় অফিস বানানোর একটা পরিকল্পনা নিয়ে কালকে ডেভিড ভাইয়ের হাত দিয়ে করব। সবাই আসবেন, নিমন্ত্রণ রইল ভাই। বিকাল 4 ঘটিকায় আমাদের ডেভিড ভাইয়ের সাথে সবাই মোলাকাত করে যাবেন। ওই টাকলা নং ক্যাবিনেট মিনিস্টার নং ক্যাবিনেট কক বরক ni rumal screen kok ti sai mayada land rights ni bagai सन 2022 সনো এডিসিও বিল পাস কাইরো হজাক অল ল্যান্ড রাইটস নি সম্পর্কে নং ক্যাবিনেট ti sai mayada tiprasa dofarong ni bagai nini mokol ni mukti kalayoi nei tangai nang tine kok kaisa cabinet saya suag nang fainani abodani tomong beri masa mang ni tubui ora tong fainani abodani ni tomong oi takla sijagai faire rekha norok nukhani lilla noti khlai phuno gane norok butawana de election paimani pore o বনে সিং ফোনংনাই নরক সোশ্যাল মিডিয়াও ভাই তংবি বিনি চেহারা বিনি তংমো স্বাস্থ্যমন্ত্রী তিনি আবার মুখ্যমন্ত্রী, সঙ্গে তিনি প্রফেসর ডাক্তার। মনে হয় ওনার ডিপার্টমেন্টের সময় এসেছে ওনার একটু নজর দেবার। সরকারি হাসপাতালের চত্বরে বেসরকারি হাসপাতালের বিজ্ঞাপনে ছেয়ে আছে জেরবার, কিন্তু ব্যাপারটাকে ঘটাচ্ছে কে? কাণ্ডারি চালাচ্ছে কে এই কারবার? সাহেবজি মানে ত্রিপুরার ডক্টর প্রফেসর মানিক সাহাজিকে বলছি, আপনি আমাদের মুখ্যমন্ত্রী, সঠিক সংবাদ পরিবেশন করলে সাংবাদিকের উপরে চোটপাট না দেখিয়ে একটু যদি ভিতরগত ইনভেস্টিগেশন করেন। একটি সরকারি হাসপাতালের ভেতরে কি করে একটি বেসরকারি হাসপাতালের বিজ্ঞাপন চলে, ব্যাপারটা একটু ইনভেস্টিগেশন করুন। কারণ হাসপাতালগুলিতে অন্য পরিষেবা থাকুক না থাকুক, সিসিটিভি তো নিশ্চয়ই আছে। ত্রিপুরায় কি না হতে পারে, ত্রিপুরায় কি না হচ্ছে। অদ্ভুত অদ্ভুত কিছু কাণ্ড ত্রিপুরাবাসীর দৃষ্টিগোচরে আসছে প্রকৃত কিছু সাংবাদিকের হাত ধরে, যা অনেক সময় গদি মিডিয়ায় আবার দেখানো হয় না। এমনিতেই ত্রিপুরা রাজ্যের সরকারি হাসপাতালগুলি কি অবস্থায় আছে সেটা আর ভাষায় বর্ণনা করতে হবে না। বেশিরভাগ ক্ষেত্রে কোনো নেতা মন্ত্রীরা পারতে সে জায়গায় যায় না, আর রাজ্যের শীর্ষস্থানীয় বেসরকারি হাসপাতালগুলি তাদের প্রথম পছন্দ। তাই সরকারি হাসপাতালের উন্নতির অবস্থাও তথৈবচ। তার উপর আবার খোদ সরকারি হাসপাতালের ভেতরের চত্বরেই বেসরকারি হাসপাতালের বিজ্ঞাপন সরকারি হাসপাতালগুলির কোন অবস্থার দিকে চলে যাচ্ছে সেটা ইঙ্গিত বহন করে। স্ক্রিনে যে বিজ্ঞাপনের হোর্ডিংটি আপনারা দেখতে পাচ্ছেন তার আসল গল্পটা আপনাদের বলি। ধর্মনগর জেলা হাসপাতাল চত্বরে বেসরকারি মাল্টি স্পেশালিটি হসপিটালের বিজ্ঞাপনের বোর্ড লাগানো হয়েছে উইদাউট এমএস বা সিএমওর পারমিশন। পাশাপাশি চলছে হোটেল এবং বেপার দোকানপাট, জানিয়ে এলাকার সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। প্রকৃতপক্ষে যারা সাংবাদিকতার কাজ করে এমন কিছু সাংবাদিক ব্যাপারটি নিয়ে নাড়াচাড়া দেওয়ায় অথরিটি একটু নড়ে চড়ে বসেছেন। বিজ্ঞাপনে ওই বেসরকারি হাসপাতালে 24 ঘন্টার ইমার্জেন্সি পরিষেবা, আয়ুষ্মান ভারত কার্ডের মাধ্যমে ক্যাশলেস চিকিৎসার প্রচার তুমুলে চলছে। সরকারি হাসপাতালের মতো একটি সংবেদনশীল এলাকায় কিভাবে একটি বেসরকারি ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রচার বোর্ড লাগানো হলো তা নিয়ে প্রশ্ন তো ওঠেই। অনেক সাধারণ রোগীও তার পরিবারে বিজ্ঞাপনের অ্যাড দেখে বিভ্রান্ত হচ্ছে। সরকারি হাসপাতালের ভেতরেই বেসরকারি ইউনিটের উপস্থিতি সাধারণ মানুষের মনে সরকারি পরিষেবার প্রতি অনাস্থা
তৈরি করে। যখন ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসকের অভাব, সিটি স্ক্যান পরিষেবা বন্ধ, অপরিষ্কার অপরিচ্ছন্নতার লাগাতার অভিযোগ ওঠে, তখন বেসরকারি হাসপাতালের এমন বিজ্ঞাপন মরার উপর খাড়ার ঘা নয় তো। তার উপর রয়েছে একাধিক হোটেল ও দোকানপাট। সাহেবজি মানে ত্রিপুরার মাননীয় স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহাজিকে বলছি, কেউ খবর করলে সে যে খবরদাতার উপর চোটপাট না দেখিয়ে একটু বিতর্কত ইনভেস্টিগেশন করুন না। হসপিটাল চত্বরে নিশ্চয়ই সিসিটিভি রয়েছে, নিশ্চয়ই দেখা যাবে যে কে এই বোর্ডগুলি লাগিয়েছে, কারণ সিএমও জানে না, এমএস জানে না, অথচ বিজ্ঞাপনের বোর্ড লাগানো হয়ে যায়। এটা ঠিক হজম করা যায় না। নিশ্চয়ই হাসপাতালের ভিতরগত কোনো ব্যক্তি জড়িয়ে আছে এই ব্যাপারটার সাথে। কাইন্ডলি একটু ইনভেস্টিগেশন করুন। এক্ষেত্রে সাধারণ রাজ্যবাসীর সামনে তো সরকারি হাসপাতালেরই মান যাচ্ছে। এ বিষয়ে হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ভাস্কর দাস স্পষ্ট জানান, এই ব্যাপারে তিনি কিছুই জানতেন না। কিছুক্ষণ আগে তিনি বিষয়টি জানতে পারেন এবং সাথে সাথে বোর্ডগুলি খুলে নেন। যাক, ওই সাংবাদিকদের ধন্যবাদ দেওয়া উচিত যাদের বদান্যতায় মেডিকেল সুপারিনটেন্ডেন্ট দমনগত কাজটি করেন এবং একটি অভিযোগপত্র পাঠান উক্ত বেসরকারি হসপিটালের নামে, যে বিনা পারমিশনে কি করে ওরা বিজ্ঞাপনের অ্যাড সেখানে লাগায়। সংশ্লিষ্ট হাসপাতালের কর্তৃপক্ষের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশও জারি করেছেন। তার সাথে তিনি স্পষ্ট করে বলেন, কোন ধরনের অনুমতি ছাড়াই ব্যানারগুলি লাগানো হয়েছে, দোকানপাট হোটেলগুলিও খোলা হয়েছে। তিনি নিজেই বলেন যে সরকারি হাসপাতালের চত্বরে কোনো সময় এ ধরনের বেসরকারি কোনো কিছু থাকতে পারে না। দেখুন, কোনো সরকারি জায়গায় কোনো বেসরকারি পোস্টার বা যে কোনো জায়গায় যে দোকান দেওয়া, এগুলো কোনোভাবে এগুলি আমরা পারমিশন দিইও না বা এগুলি আমরা কামিও না। তো আমি আজকে আমার নজরে এসছে কয়েকটা পোস্টার, প্রাইভেট হসপিটালের পোস্টার আমাদের হসপিটালের সামনে ডিসপ্লে করা ছিল। তৎক্ষণাৎ আমি আমার যে স্টাফ পাঠিয়ে এগুলি খোলানোর ব্যবস্থা করেছি এবং শুধু সেখানে না, আমি একটা চিঠি নোটিশ ইস্যু করেছি কনসার্ন যে হসপিটাল থেকে এই নোটিশ বোর্ড ডিসপ্লেটা করা হয়েছিল, ওদের এগেইনস্টে আমি একটা নোটিশ জারি করেছি। অথবা বা দিস টাইম সব থেকে বড় খবর, ত্রিপুরা রাজ্য রাজনীতিতে সুদীপ হচ্ছেন একজন অনবদ্য একজন রাজনৈতিকবিদ। তিনি যেমন ত্রিপুরার রাজনীতিতে সুরসুরি দিতে পারেন, তেমনি ভাবে দল ভেঙে দেওয়ার ক্ষমতা রাখেন। তেমনি ভাবে তিনি নিজের দলকে ভালো করে সাজাতেও পারেন, তিনি আবার নেতাও তৈরি করতে পারেন। অবাক করার মতন বিষয়, রাজ্য রাজনীতিতে শাসকের ঘরে হালকা করে আগুন জ্বালিয়ে দিয়েছেন সুদীপ রায় বর্মন। আর এটা বলাই প্রকাশ রাখে না রাজনৈতিক মহলে একাংশ বলছেন যে কোনো সময় ভেঙে পড়ে যেতে পারে শাসক দল বিজেপি, তার জন্য সময়ের অপেক্ষা। শেষ অপেক্ষায় এডিসি নির্বাচনের পরেই ধামাকা অফার দিতে পারেন সুদীপ রায় বর্মন রাজ্য রাজনীতিতে। আজ আবার আরেক নাটক। শুধুমাত্র ক্ষমতার জন্য এত নিচে নামা যায়? এবার রাজনৈতিক ফায়দার লোভে নিজেরই দলীয় কর্মীদের বাড়িতে হামলা করল বিজেপি। চালানো হলো ভাঙচুর, সন্ত্রাসের নাটক, যার নেতৃত্বে খোদ বিজেপি বিধায়ক তফাজ্জল হোসেন। সকালে তফাজ্জল হোসেন এমএলএ আছে মহামায়ের লইয়েছে সকালবেলা, তো সেরা তাই নিজের দোকান থেকে সবগুলো জিনিসগুলো ছাড়খাড় করে সেরা তপনজল এমএল আইয়া মহামায়া বাদ আইয়া মহামায়ালে বাড়ি আনছে, তপনজল আইয়া তালা ভাঙাইছে। ভাঙাইয়ার পরেতে মহামায়ারে ঘরত ঢুকাইয়া দোকানে তার দোকান দিয়ে তো দোকানে সব জিনিস হালাইয়া তালে নিজে হালাইয়া দেখাইতেছে। এই ষড়যন্ত্রটা তেই করছে তপজল আয়াসের এনে তারা এনে কোনজন মতন করে দিয়ে গেছে, দিয়েছে। এরপরে তার একটা একটিভ দিয়ে গেছে যে কি তার ঘরটা তুমি ভাঙো, এর ঘরের চাল পাল ফালা এটা সব কিছু চিহ্ন করেছে। এরকম হয়েছিল, তার নিজের ঘরে নিজে আগুন লাগাইতেছে, এরকম হয় কেন? কয়েকদিন আগেই বক্সনগরের ওসিকে ফোন করে মিথ্যা সন্ত্রাসের মামলা সাজাতে চাপ দিয়েছিলেন এই তফাজ্জল। সেই ফোনালাপে স্পষ্ট শোনা গেছে পুলিশ অফিসারই বলছেন কোথাও বিজেপি কর্মীদের ওপর হামলা হয়নি। আমার বাড়িঘর গুলো বিজেপি করার অপরাধে বাড়িঘর গুলো জ্বালাই দিচ্ছে, আপনি কিছু করেন না, ঘরে বলেছেন ডরে। বক্সনগরে আমার বাড়িঘর ভাঙছে, গিয়ে দেখেন কোন জায়গায় আপনি দেখেন। তাই মুখ্যমন্ত্রীর সফরের আগে নিজেদের কর্মীদের বাড়িতে হামলা সংঘটিত করে বিজেপি বিধায়ক তফাজ্জল। আর তারপর মঞ্চে নামবেন মুখ্যমন্ত্রী মানিক সাহা, সঙ্গে থাকবেন দলের সভাপতি সাংসদ রাজীব ভট্টাচার্য।
প্রশাসনের বড় কর্তাদের আর সাংবাদিকদের নিয়ে তারা যাবেন বক্সনগরে। আক্রান্ত কর্মীদের বাড়িতে বাড়িতে ঘুরবেন, ক্যামেরার সামনে সহানুভূতির নাটক মঞ্চস্থ করবেন। এরপর ঘোষণা করবেন সরকারি কোষাগার থেকে লাখ লাখ টাকার ক্ষতিপূরণ। অর্থাৎ আপনার আমার ট্যাক্সের টাকায় চলবে এদের লাল নীল পার্টি। রাজনৈতিক নাটক। মিডিয়ার সামনে বড় বড় ভাষণ দেবেন, ভালো মানুষের অভিনয় করবেন। বিজেপি তিপ্রা মথার একের পর এক নাটক চলছে। 2018-তে রাজ্যে পালা বদলের পর তাদের নাটকের কোনো কমতি নেই। একদিকে তিপ্রা মথার হাতে মার খেয়ে শিবিরে আশ্রয় নেওয়া বিজেপি কর্মীদের দেখতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, আরেকদিকে একই সময়ে প্রদ্যোৎ কিশোরের পাশাপাশি বসে গলাগলি করছেন। এর আগেও বিজেপির এক প্রাক্তন বিধায়ক নিজেই ফেসবুক লাইভে বলেছেন, বিজেপি আর তিপ্রা মথার এই লড়াই খেলা সাজানো, বন্ধুত্বপূর্ণ। টিটিডিসির যে নির্বাচন, এটা আমাদের বন্ধুত্বপূর্ণ লড়াই। জিতলেও আমরা জিতেছি, হারলেও আমরা হেরেছি। কার কাছে হেরেছি? নিজেদের কাছেই নিজেরা হেরেছি, নিজেদের কাছেই নিজেরা জিতেছি। আর অন্যদিকে এই খেলায় রক্ত ঝরছে সাধারণ মানুষদের। আজ থেকে আরো বহু বছর আগে দশরথ দেব এদেরকেই শিকারী মোড়ক আখ্যা দিয়েছিলেন। দিল্লি শাসককে সুবিধা করে দিতে এরা বিভিন্ন নামে বিভিন্ন রঙে সরল প্রাণ জনজাতিদের সাথে প্রতারণা করেছে। এবার বোধহয় সময় এসেছে এই প্রতারকদের মুখোশ খুলে দেবার, এই রাজ্যটাকে বাঁচাবার।